না, এটা শরৎকাল নয়, এটা বসন্ত। গ্রীষ্ম এখনও পড়েনি, চৈত্র মাসের আরও কিছুদিন বাকি আছে, এই সপ্তাহ দুয়েকের মতো। কিন্তু দক্ষিণা হাওয়ায় এই কাশফুলের দোলা কিন্তু মন্দ লাগছে না। প্রতিদিনই ভাবছি যে এগুলোকে কেটে দেবো, কারণ এই যে রোঁয়াগুলো বাতাসে উঠছে না, যেগুলো দিয়ে মনে হয় বালিশ তৈরি হয়, আমার প্রতি কিন্তু কেউ বিদ্বেষ ভাব পোষণ করবেন না, রেগেও যাবেন না। কাউকে ছোট করার কোনো অভিপ্রায় আমার নেই। যাই হোক, ছাড়ুন ও কথা। এই যে গাছগুলো দেখছেন, এগুলো অধিকাংশই আগে আমার অফিসে ছিল, আমার ডেস্কের চারপাশে। তো অফিস তো এখন আর নেই, সেই জন্য গাছগুলো বাড়িতেই ঠাঁই পেয়েছে। বহু অবহেলায় অযত্নে এগুলো এখনও বেঁচে আছে। মনে হয় আমার সঙ্গ এরা কিছুতেই ছাড়তে চাইছে না। এককালে তো খুব যত্ন করতাম, তার দাম দিয়ে যাচ্ছে এখনও। এই গাছগুলোতে অনেক দিন পর এইভাবে জল স্প্রে করে দিলাম। প্রচণ্ড ধুলো পড়েছিল। আসলে এগুলো তো বাড়ির বাইরে থাকে, আমাদের সিঁড়ি দিয়ে ওঠার মুখে, সুতরাং মাঝে মাঝে একটু জল দিয়ে না ধুইয়ে রাখলে এগুলোর দিকে আর তাকানো যায় না। তো চলুন, এই সমস্ত কাজ শেষ করে কফি টফি খেয়ে স্নান করে পুজোর কাজে লেগে যাই। পুজো করে আবার অফিসের কাজে বসতে হবে, কারণ আজকে 2 তারিখ, অফিসের কাজেরও প্রচুর প্রেশার আছে। আজকে যথারীতি ছাদের ফুলগুলো দিয়েই ঠাকুরকে পুজো করলাম। আর আজ মহাবীর জয়ন্তী, আপনাদের বলতেই ভুলে গেছি, সেই জন্য হনুমানজি গলায় মালা পরেছেন। আগে আগে মহাবীর জয়ন্তী উপলক্ষে আমাদের বাড়ির নিচে আমাদের প্রতিবেশী যারা থাকেন তারা মস্ত পুজো টুজো করতেন, আমরাও যেতাম। কিন্তু কিছু বছর যাবৎ তারা পুজোটা অন্য কোথাও করে, মানে সেখানে আমাদের আর যাওয়া হয়ে ওঠে না। এছাড়া প্রতি বছর এই দিনে তো অফিসই থাকতো, সুতরাং দূরে কোথাও যাওয়ার বা দূরের কোনো মন্দিরে যাওয়ার ব্যাপারে তো অসুবিধেই ছিল। যাই হোক, সকালের পুজো শেষ করে অফিসের কাজে বসবো। চলুন তাহলে যাওয়া যাক। মহাদেবকে আপনারা সবাই প্রণাম করুন। ঠাকুর আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের জীবনের সব বাধা বিঘ্ন কেটে যাক। আবার দেখা হচ্ছে বিকেলে। দেখুন, দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে গেল, আমার অফিসের কাজও মোটামুটি শেষ হয়ে এসছে। যদিও আমি 7টা অবধি অফিসের কাজই করি সরকারিভাবে, কিন্তু মাঝখানে মানে এমন মাথা টাথা ধরে যায়, মনে হয় যেন ছাদ থেকে একটু ঘুরে আসি। সেই জন্যই ছাদে চলে এলাম। সন্ধে হয়ে আসছে, আর সেই সঙ্গে সঙ্গে একটা সুন্দর হাওয়াও দিচ্ছে। এছাড়া ছাদের গাছগুলোতেও একটু জল দেব। গ্রীষ্মকালে আমি সাধারণত দিনে 2বারই জল দিই, সকালে আর বিকেলে, কারণ সারাদিনই এই রোদের মধ্যে থাকতে থাকতে গাছগুলোরও একটা নাজেহাল অবস্থা হয়ে যায়। আজকে ভেবেছি যে বাড়ির আশেপাশে আমাদের 2-1টা মহাবীরের মন্দির আছে, সেখানে যাব। যদি যাই তাহলে আপনাদের নিশ্চয়ই সঙ্গে নিয়ে যাব। আর দেখতে দেখতে সূর্যও ডুবে গেল, চারিদিকটা বেশ অন্ধকার হয়ে এসছে, আশেপাশের আলোও জ্বলে উঠেছে। রাত্রের আলোয় আমাদের এই কল্লোলিনী তিলোত্তমাকে কিন্তু মন্দ লাগে না। যদি আপনি অন্যান্য মেট্রোর সঙ্গে তুলনা করেন তাহলে কলকাতা অনেকটাই ম্রিয়মাণ তাদের কাছে, কিন্তু তবুও কলকাতার একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা দেখার জন্য একটা অন্য চোখ থাকা চাই। আশপাশের সমস্ত বাক্সবাড়িতে আলো জ্বলে উঠেছে, রাস্তায় আলো জ্বলে উঠেছে। রাস্তায় ট্রাফিকের সংখ্যাও বেশ বেশি, কারণ মানুষজন সারাদিনের কাজ ছেড়ে বাড়ি ফিরছেন। আমারও কিছুদিন আগে আমিও এই জীবনটাতেই অভ্যস্ত ছিলাম। সন্ধে 7টা সাড়ে 7টার সময় আমি অফিস থেকে বেরোতাম, বা কোনো কোনো দিন আরও রাত হতো। সে যাই হোক, সে জীবন বোধহয় আর কখনো ফিরবে না। যেটা গেছে সেটা নিয়ে আফসোস করে তো কোনো লাভ নেই। যে দিনটা আসছে তার জন্য তো নিজেকে তৈরি রাখতে হবে, তার জন্য আমাদের সবাইকেই তৈরি রাখতে হবে। আমাদের জীবনটাই এখন এরকম হয়ে গেছে যে পেছনে ফিরে তাকিয়ে নস্টালজিক হওয়ার মানে সময় বলুন বা কি বলবো, নস্টালজিক হওয়ার সময় বা নস্টালজিক মুহূর্তগুলোকে উপভোগ করার একটা যে স্কোপ থাকে, সেটা আমরা আস্তে আস্তে বোধহয় হারিয়ে ফেলছি। আজকে অনেক দিন পর মনে হলো যে আপনাদের সঙ্গে আমার আরও অনেক কিছু কথা আছে। আজকে সেই কথাগুলোই আপনাদের সঙ্গে আমি ভাবছি শেয়ার করব কি করব না একটা দোনমোনা মনের মধ্যে কাজ করছে।
কিন্তু না, আজকে শেয়ার করবই আপনাদের সঙ্গে। আমি কিছুদিন যাবৎ চারপাশের কিছু ঘটনা, এমন কিছু ঘটনা ঘটে গেল বা ঘটছে যেগুলো ঠিক হজম করে নিতে পারছি না। মনে হচ্ছে কারোর সঙ্গে শেয়ার করা দরকার। আপনারা ছাড়া আর এখন তো আর কেউ নেই, কারণ আগে অফিস ছিল, অফিসের সবার সঙ্গে সব কিছু শেয়ার করতাম। আর ওই দেখুন, রেড মুন, কলকাতার বুকেও রেড মুন দেখা যায়। তাহলে চলুন, সন্ধে হয়ে গেল, অফিসে যা সামান্য কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করে লগ আউট করলাম। লগ আউট করে আবার এলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে সন্ধেবাতি দিলাম। এবার চলুন আপনাদের মুখোমুখি হওয়া যাক। বেশি সময় নেব না, বিরক্তও করব না। আর যদি আপনাদেরও কিছু বলার থাকে আমাকে জানাবেন। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আনন্দে আছেন। এই কথাটা আজ আর বললাম না, কেননা আজকাল আনন্দে থাকাটা সত্যিই একটা বড় কঠিন ব্যাপার। আমাদের সামাজিক যে পারিপার্শ্বিকতা বা সামাজিক যে অবক্ষয় আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, তার মধ্যে আনন্দে থাকাটা সত্যিই একটা বিরল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই তো সেদিন গত রবিবার আমরা হারালাম একজন প্রতিভাবান শিল্পীকে। শুধু প্রতিভাবান শিল্পী বলবো না, এমন একটা মানুষ যিনি সমাজের সমস্ত স্তরের মধ্যে সর্বস্তরে নিজের একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন। ওইটুকু বয়সে এই জিনিসটা কিন্তু আজকালকার দিনে সত্যিই একটা বিরল ঘটনা। সবাই পারে না, সবার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু বহু প্রতিকূলতাকে অগ্রাহ্য করে তিনি সেটা সম্ভব করে দেখিয়েছিলেন। একজন ভালো লেখক, একজন ভালো থিয়েটার কর্মী, একজন স্পষ্ট বক্তা, নিজের রাজনৈতিক সচেতনতাকে লুকোনোর কোনো চেষ্টা তিনি কোনোদিনও করেননি। সাহসের সঙ্গে সমস্ত কিছু প্রতিবাদ করতেন। কিন্তু তার চলে যাওয়াটার মধ্যে যে সামাজিক একটা অবক্ষয়ের ছবি আমাদের সামনে ফুটে উঠল, সেটাকে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। তিনি প্রাণ হারালেন একটা দুর্ঘটনার কবলে পড়ে, এবং তার কর্মক্ষেত্রে অর্থাৎ কাজ করার মধ্যেই তিনি সেই দুর্ঘটনার কবলে পড়লেন। আশ্চর্যের ব্যাপার, সবাই কিন্তু এই দুর্ঘটনার জন্য তাকেই দায়ী করল। এবং তাকে দায়ী করাটা তো খুব সোজা, কারণ তিনি কোথাও আসতে পারবেন না শারীরিকভাবে, কোথাও তিনি সাক্ষী দিতে যেতে পারবেন না, কারণ তিনি তো নেই। তিনি আমাদের স্মৃতিতে চলে গেছেন। সুতরাং এটা কি কোনো সামাজিক অবক্ষয় নয়? একজন মানুষকে আমরা হারালাম, একটা ছোট্ট ছেলে তার বাবাকে হারালো, একটা পরিবার তার অভিভাবককে হারালো, কতগুলো মানুষ যারা তাকে কেন্দ্র করে এতদিন খেয়ে পড়ে থাকতো, তারাও একজন তাদের কাছের মানুষকে হারালো। শুধু কি সেটাই, আমাদের সমাজ হারালো একজন সর্বজনগ্রাহ্য মানুষকে। এটা কি কম ক্ষতির ব্যাপার? আজকে বোধহয় আমরা প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলেছি। আমাদের আজকাল প্রতিবাদ করতে গেলেও কোনো একটা অবলম্বন দরকার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রাজনৈতিক অবলম্বন। সেটা ছাড়া বোধহয় আমরা কোনো প্রতিবাদকে সংগঠিতও করতে পারি না। এই তো গত বছর যখন অভয়ের জন্য আমরা রাস্তায় নামলাম, গত বছর না, মাফ করবেন, তার আগের বছর অভয়ের জন্য যখন আমরা রাস্তায় নামলাম, তখন কিন্তু আমাদের এই পরিচয়টার অর্থাৎ রাজনৈতিক একটা পরিচয় আমাদের দরকার হয়নি। আমরা নেমেছিলাম রাস্তায়, সবাই স্বতঃস্ফূর্তভাবে নেমেছিলাম। তার পরিণাম যে কী হলো সেটাও এখন সবার সামনে পরিষ্কার। নিজের মেয়ের বিচার পেতে গিয়ে তার মাকে নির্বাচনে দাঁড়াতে হচ্ছে। একটা রাজনৈতিক পরিচিতিকে সামনে তুলে রেখে তার ন্যায় বিচার চাইতে হচ্ছে কার কাছে? সরকারের কাছে, যে সরকারকে আমরাই ভোট দিয়ে নির্বাচিত করি। একটা কথা কয়েকদিন ধরে আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, যে সেটা হচ্ছে যে রক্তক্ষয়ী নির্বাচন যেটা হয় সেটা কিন্তু কেবলমাত্র এখন পশ্চিমবঙ্গেই হয়, অন্য কোনো রাজ্যে এটা অতটা দেখা যায় না।
তার কারণ আমাদের এখানে আমরা অতি অল্পই কেমন সব কিছুর মধ্যে কেমন একটা বিরোধী গন্ধ পাই, সব কিছুর মধ্যে একটা বিপ্লব করার একটা মানসিকতা আমাদের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। অথচ একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এইসব দাঙ্গায়, এইসব রাজনৈতিক দাঙ্গায় যারা প্রাণ হারান তারা কিন্তু সমাজের প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ। তাদের কোনো সামাজিক নিরাপত্তা কেউ কোনোদিনও দেয়নি, কোনো সরকার দেয়নি, কোনো রাজনৈতিক দল দেয়নি। তাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই। তারা আজ কাজ না করলে কাল কি খাবেন সেই চিন্তাই তাদের কুড়ে কুড়ে খায়। অথচ এই দাঙ্গাতে তারাই প্রাণ হারান, তারাই বলির পাঁঠা হন। কিন্তু কেন? এটা কি সত্যিই কাম্য? আজকে আমার এই 57 বছরের জীবনে আমি নয় করে অনেকগুলো নির্বাচন দেখেছি, বহু প্রতিশ্রুতি শুনেছি, বহু নেতামন্ত্রীকে দেখেছি, তাদের উত্থান, তাদের পতন। শুধু তাই নয়, নিজের রাজনৈতিক সচেতনতাকেও অনেক সময় প্রভাবিত করতে দিয়েছি। আমি অ্যালাউ করেছি আমার পলিটিক্যাল যে থটটা আছে সেটাকে ইনফ্লুয়েন্সড হতে। কেন দিয়েছি জানি না, সেটাও আমার একটা মূর্খতা। তাই আপনাদের সবাইকে বলছি যে দেখুন, গতকাল আমি আমার ভিডিওতে যেটা বলেছিলাম তাতে অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি সবাইকে ভোট দিতে নিরুৎসাহ করছি। আমি কিন্তু একবারের জন্যও সেটা করছি না। সেটা করা উচিত নয়, সেটা একটা অপরাধ। আমি যেটা করছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সচেতনভাবে আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি এই কথাটা মাথায় রাখবেন। অর্থাৎ যে কিনা আপনার বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়াবে, সেই রকম কাউকে আপনারা নির্বাচিত করুন। আপনার ভোট কিন্তু একটা অমূল্য সম্পদ আপনার কাছে, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এটা কেউ খর্ব করতে পারবে না। সুতরাং আজকে সকাল থেকে, আজকে ছিল মহাবীর জয়ন্তী, তাই আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির কাছেই একটা মহাবীরের মন্দির আছে, সেখানে যাব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। কিন্তু হঠাৎ মনে হলো যে ভগবানের কাছে আমরা কি চাইতে চাই? আমরা আমাদের সুখ, আমরা আমাদের সমৃদ্ধি চাইতে চাই, আমাদের চিন্তা এটাই থাকে বা মনস্কামনা এটাই থাকে যেন আমাদের সন্তানরা ভালো থাকে। কিন্তু এখন তো মনে হচ্ছে সব কিছুই একটা ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে একটা আমার বাড়ির কাছেই একটা একজন বলছিলেন, কোনো এক বক্তা একটা নির্বাচনী সভায়, সেখানে তিনি দাবি করলেন যে আপনাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু আমাদের কাছে। অবস্থাটা বুঝুন। একটা রাজনৈতিক দল সে কিনা ঠিক করে দিচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎ। সেটা কি সামাজিকভাবে কাম্য? এই জন্যেই কি আমরা একটা স্বাধীন দেশের নাগরিক? স্বাধীনতা কোথায়? তাহলে তো আজকে আবার সেই স্বাধীনতার জন্যই মাঠে ময়দানে নেমে লড়তে হবে। কার বিরুদ্ধে লড়ব? নিজের দেশের লোকের বিরুদ্ধে, নিজের দেশের সিস্টেমের বিরুদ্ধেই লড়ব। সুতরাং সচেতন থাকুন। শুধু নিজেকে ভালো রাখা নয়, আশপাশের যে মানুষজন আছে আপনার চারপাশে তাদেরকেও একটু ভালো রাখার চেষ্টা করুন। তাহলেই দেখবেন আপনি আনন্দে থাকবেন। আজ আসি, ভালো থাকবেন।